করোনায় মারা গেলেন বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল। রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া। আজ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন। 3 দিনের রিমান্ডে ডাক্তার সাবরিনা শাহেদের প্রতারণার তালিকা উন্মুক্ত। নৃশংসতায় নিঃস্ব এক পরিবার, রেহাই পায়নি নিম্নবিত্তরাও। রিজেন্ট জেকেজি ইস্যুতে মুখোমুখি মন্ত্রণালয় ও অধিদপ্তর। স্বাস্থ্য খাতের বাকি শাহেদ সাবরিনাদেরও দ্রুত চিহ্নিত করার আহ্বান। দেশে আজও করোনায় 39 মৃত্যু। বিশ্বে সংক্রমণের রেকর্ড গড়ছে প্রতিদিন। ভারত ও অস্ট্রেলিয়ায় সম্ভাব্য টিকার হিউম্যান ট্রায়াল শুরু। বিনিয়োগকারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু বাংলাদেশের। খুলল ঢাকার ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার। শিগগিরই খুলছে ভারতও। উত্তর পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতি, অথই পানিতে বিপুল জনপদ। হাওরে ত্রাণের জন্য হাহাকার, নানা পদক্ষেপের দাবি প্রশাসনের। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল বর্জ্য, মরা কাছিম, বিষাদময় পরিবেশ। সন্দেহের তীর বিদেশি জাহাজের দিকে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল 4টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং মন্ত্রী পরিষদের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে। গভীর শোক জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনা আক্রান্ত হয়ে গেল 14 জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। করোনায় তার কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই শিল্প উদ্যোক্তার চিকিৎসায় গঠিত হয় 10 সদস্যের মেডিকেল টিম, যার নেতৃত্বে ছিলেন এভারকেয়ার হসপিটালের ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুদ। অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিচ্ছিলেন চীনের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালের 2 বিশেষজ্ঞ চিকিৎসকও। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম বাবুল। 22 জুন আমরা ওনাকে শরীর খারাপ করায়, স্যাচুরেশন ফল করে এবং তার শ্বাসকষ্ট হয়। তখন আমরা তাকে করোনা আইসিইউতে নিয়ে যাই। সকল চেষ্টা সত্ত্বেও উনি আজকে বিকাল 3:40 আমাদের ছেড়ে চলে গেছেন। উনি যে রোগগুলিতে ভুগছিলেন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হাইপারটেনশন, তারপর কিডনি ডিজিজ, লাংয়ে ইনফেকশন, সেপ্টিসিমিয়া। মৃত্যুকালে নুরুল ইসলাম বাবুলের বয়স হয়েছিল 74 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের শিল্প খাতে নেমে এসেছে শোকের ছায়া। অনেক গুণ বড় স্বপ্ন ছিল তার। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করে গেছেন, শত শত মানুষের জীবনের পথ দেখিয়েছেন তিনি, এবং এক জীবনে আমাদের অনেকের হাজার জীবনের সমান কর্ম তিনি দেখিয়ে গেছেন এবং বাংলাদেশের অগ্রগতির পথযাত্রায় তার অবদান অনেক বড়। আপনাদের সকলকে ঘরে থেকে তার রুহের মাগফিরাতের জন্য এবং তার জন্য দোয়া করার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। শিল্পপতি বাবুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে। 1974 সালে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প এবং সেবা খাতে গড়ে তোলেন 41টি প্রতিষ্ঠান। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল। দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশন সহ যমুনা গ্রুপের অধীনে গড়ে তুলেছিলেন 41 শিল্প প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে 50,000 মানুষের। এই শিল্প উদ্যোক্তার কর্মময় জীবনের
কিছুটা তুলে ধরেছেন সালেহ জহুর চৌধুরী। স্বাধীন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতের উজ্জ্বল মুখ নুরুল ইসলাম বাবুল। দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে ৭১-এ মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর দেশ গড়ার কাজে অংশ নেন অপ্রতিরোধ্য এই উদ্যোক্তা। বাংলাদেশ স্বাবলম্বী হবে, মাথা তুলে দাঁড়াবে, এমন কথা মনে প্রাণে বিশ্বাস করতেন। এজন্য শুরু থেকেই তার আগ্রহের পুরোটা জুড়ে ছিল মেড ইন বাংলাদেশ। কেবল গার্মেন্টস বা ডেনিম নয়, উৎপাদনের নানা বৈচিত্র্য এনেছিলেন স্বপ্নবাজ এই মানুষ। গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে ফ্রিজ, মোটরসাইকেল সহ নানা প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছিলেন তিনি। গড়ে তুলেছিলেন এই অঞ্চলের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। আপসহীন এই ব্যবসায়ী দেশের গণমাধ্যমেও করেছেন বিশাল বিনিয়োগ। পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা করেন তিনি। উৎপাদনমুখী ৪১টি শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন এই কর্মবীর। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫০,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি করেন। হবিগঞ্জে চলমান শিল্পাঞ্চল তৈরির কাজ পুরোপুরি শেষ করে যেতে পারলেন না এই শিল্প উদ্যোক্তা। নিরহংকার সাদামাটা জীবনে অভ্যস্ত নুরুল ইসলাম বাবুল। স্ত্রী সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এক পুত্র ও ৩ কন্যার জনক তিনি। ১৯৪৬ সালের ৩ মে ঢাকার দোহারে জন্ম এই সাহসী উদ্যোক্তার। সবাইকে কাঁদিয়ে ৭৪ বছর বয়সে চিরবিদায় নিলেন এই কর্মবীর। সালেহ জহুর চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সভাপতি একে আজাদ নিউজ 24-এর সঙ্গে যুক্ত হয়ে বলেছেন, দেশের অর্থনীতিতে তার বড় অবদান রয়েছে। দেশের বিশিষ্ট শিল্পপতি, উনি দুটো জনপ্রিয় মিডিয়ার উনি মালিক, শুধু মালিকই না, প্রতিষ্ঠাতা, এবং এছাড়াও প্রায় ৩০টার অধিক শিল্প প্রতিষ্ঠানের মালিক। এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান করেছেন এবং যেসব ইন্ডাস্ট্রি করেছেন, যে ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নেই, অনেক আনকমন। উনি বিদেশে যেতেন, বিদেশে যে জিনিসটা মনে করতেন এটা বাংলাদেশে হওয়া উচিত, সেই ধরনের ইন্ডাস্ট্রি উনি বেশ কিছু করেছেন। উনি এদেশের শিল্পাঙ্গনই শুধু নয়, এদেশের অর্থনীতিতে বিরাট অবদান উনি রেখেছেন। উনি হাইস্ট ট্যাক্স পেয়ারদের মধ্যে একজন। উনি ব্যক্তিগতভাবে একজন হাইস্ট ট্যাক্স পেয়ার, পাশাপাশি উনি ওনার শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয় অর্থনীতিতে প্রচুর অবদান রাখছে। নুরুল ইসলাম বাবুলের অকাল মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট শিল্পরাগীকে হারালাম এবং আমরা অর্থনৈতিক ভাবেও অনেক পিছিয়ে যাব। আমার বিশ্বাস এদেশের মানুষ বাবুল সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কিছুদিন আগে উনি প্রায় সিলেটে বেশ কয়েকটি নতুন ইন্ডাস্ট্রি শুরু করেছেন, যেগুলো আমাদের এখনো $12 বিলিয়ন আমরা চায়না থেকে আনি, $7 বিলিয়ন, $8 বিলিয়ন আমরা ভারত থেকে আনি। তো ওনার স্বপ্ন ছিল আমরা পরনির্ভরশীল থাকবো না, আমরা নিজেদের কাপড়, নিজেদের সুতা সবকিছুতে আমাদের স্বয়ংসম্পন্ন হব এবং দেশীয় র মেটেরিয়াল দিয়ে আমরা বিদেশে রপ্তানি করবো এবং আভ্যন্তরীণ বাজারে আমরা বাজারজাত করব। সেটা যে নুরুল ইসলাম সাহেবের স্বপ্ন ছিল। উনি নিজেকে বয়স হয়েছে, আমরা অনেক সময় বলতাম যে ভাই তো আপনার বয়স হয়েছে, এখন আর নতুন কিছুতে হাত দিয়েন না। উনি কিন্তু নিজেকে মনে করতেন না যে আমার বয়স হয়েছে। উনি বলছেন আমি শুরু করে যাব, আমার পরবর্তী প্রজন্ম সেটাকে কন্টিনিউ করে যাবে। উনি স্বপ্ন দেখতে ভালোবাসতেন এবং স্বপ্নকে বাস্তবায়ন করতেন সবসময়, আর নিজের অত্যন্ত পরিশ্রমী ছিলেন। উনি যে কখনো এই করোনার মধ্যেও অনেকেই আমরা অফিসে যেতে ভয় পাই, কিন্তু উনি কিন্তু ভয় পেতেন না। উনি সবসময়, আমি নিজেও করোনা ইনফেক্টেড ছিলাম, আমি করোনা থেকে বের হয়ে আসার পরে উনি আমাকে কিন্তু রেগুলার আমার সাথে যোগাযোগ রাখতেন। ওনার ভিতর একটা সবসময় একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল সবার সাথে। উনি এই সম্পর্কটা উনি জীবনের শেষ সময় পর্যন্ত মেনটেন করে গেছেন। এবারে অন্যান্য প্রসঙ্গ। আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার দুপুরের দিকে এই রিমান্ডের আদেশ দেন। এর আগে সাবরিনাকে আদালতে হাজির করে 4 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। করোনার নমুনা পরীক্ষার জালিয়াতির অভিযোগে সাবরিনাকে রোববার গ্রেফতার করে পুলিশ।
বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা পরীক্ষার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গত রোববার জোবেদা খাতুন হেলথ কেয়ার বা জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডাক্তার সাবরিনা আরিফকে তেজগাঁও জোনের উপপরিদর্শকের কার্যালয়ে ডেকে পাঠায় পুলিশ। পরে সেখানে ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখায় পুলিশ। সোমবার সকাল 11:30টার দিকে পুলিশি প্রহরায় তাকে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে। করোনা টেস্টের নামে জেকেজির জাল সার্টিফিকেট দেয়া সহ মানুষের সাথে নানা প্রতারণায় জড়িত থাকার অভিযোগের সত্যতা জানতে অধিক জিজ্ঞাসাবাদের জন্য তার 4 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে সাবরিনাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পক্ষ থেকে অভিযোগ হয়েছে সে জাল সার্টিফিকেট করেছে এবং ডাক্তার হিসেবে সে একজন জাতির বিবেক হয়ে সে মানুষের সাথে প্রতারণা করেছে এবং জাল জালিয়াতির সাথে জড়িত, এই মর্মে অভিযোগ ছিল। তার পক্ষে আইনজীবী আদালত তার পক্ষে জামিন চেয়েছিল, জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে রিমান্ড করেছিল। তবে আসামি পক্ষের আইনজীবী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এর আগে ডাক্তার সাবরিনা জেকেজির চেয়ারম্যান ছিলেন না বলে দাবি করলেও এ ঘটনায় গ্রেপ্তার অন্য আসামিরা তাকে চেয়ারম্যান বলে দাবি করেছেন। আপনি কি চেয়ারম্যান কিনা? উনি বললেন যে না, আমি কখনোই চেয়ারম্যান না। তারপর ওনাকে আরো বিভিন্ন কোয়েশ্চেন করা হলো, উনি কোনো সদুত্তর দিতে পারে নাই। এছাড়া করোনা টেস্টের জন্য সরকারি দেন দরবার এমনকি বুথ স্থাপনের সময়ও জেকেজির সার্বিক দেখভাল করেন ডাক্তার সাবরিনা। 2টি পৃথক বুথ ওপেন করেছি। অথচ তাকে গ্রেপ্তারের আগ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর এমনকি তার কর্মস্থল হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার বিরুদ্ধে এসব অনিয়মের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রোববার তাকে গ্রেপ্তারের পর চিকিৎসক হিসেবে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে সাবরিনার সকল ব্যাংক হিসাবও জব্দ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। ব্যাংক হিসাব জব্দ করার তালিকায় সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীও আছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের নৃশংসতার শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে চট্টগ্রামের এক পরিবার। হয়রানির হাত থেকে বাঁচতে ছেলেকে বিদেশ পাঠিয়েও শেষ রক্ষা হয়নি পরিবারটির। উল্টো বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে এখন নিঃস্ব হওয়ার পথে ভুক্তভোগীরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী এপিএস এর দায়িত্বে যেহেতু আমি এখন একটা পজিশন হোল্ড করি, ঠিক আছে, আমি যদি এখন ঢাকা শহরের 4টা থানায় তোমার নামে যদি 4টা কৈশে মামলা দেই, ঠিক হবে জিনিসটা? চট্টগ্রামের হালিশহর এলাকার যুবক আরিফুল ইসলাম সোহাগ 2014 সালে যোগ দেন রিজেন্ট গ্রুপের জনসংযোগ কর্মকর্তা হিসেবে। কোম্পানিটির নানা ধরনের প্রতারণায় বিরক্ত হয়ে 2017 সালে চাকরি ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি। আর এতেই কাল নেমে আসে আরিফুলের জীবনে। এটা অন্যরকম জগৎ এটা। হ্যাঁ, এই বড় বড় অফিসাররা আসে, ব্যবসায়ীরা আসে, যে কখনো কখনো হট্টগোল হইতো, রুমের ভিতরে কি হচ্ছে বিব্রত হয়ে যেতাম আমরা। পর্যায়ে আমি বললাম যে না, আমি এখানে কন্টিনিউ করতে পারবো না। তো বলছে যে দেখো সব কন্টিনিউ না করলে আমার এখানে যারা একবার আমার কথা না শুনে হয় রাস্তায় লুলা হয়ে ভিক্ষা করে, আর অন্যথায় জেলের ঘানি টানতে টানতে তার জীবন কাটে। শাহেদের হাত থেকে বাঁচতে মালয়েশিয়ায় পাড়ি জমান সোহাগ, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে দূতাবাসের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনেন শাহেদ। ঢাকা ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে দেয়া হয় একাধিক ভুয়া মামলা। উনি প্রধানমন্ত্রীর দপ্তরের লোক, এরকম একটা লিখিত দিয়া উনি চিঠি পাঠাইছেন। ওই চিঠি অনুসারে আবার মালয়েশিয়া হাই কমিশনে আমাকে অবগত করছে এবং আমাকে ডাকছে হাই কমিশনে যাওয়ার জন্য। আমি এসে কোর্ট সারেন্ডার করে আত্মসমর্পণ করে আল্লাহর রহমতে জামিন লাভ করি। এসব মামলায় সোহাগের পাশাপাশি অভিযুক্ত করা হয় তার বৃদ্ধ বাবা, মা ও 3 বোন সহ পুরো পরিবারকে। 3 বছর ধরে পুলিশের হয়রানি আর মামলার ঘানি টানতে গিয়ে আজ নিঃস্ব হওয়ার পথে পরিবারটি। বলছি সাইদরে, আব্বু মানুষের 3-4টা ছেলে, তাই আমার একটা ছেলে, আব্বু আল্লাহর তো চাই আনছি পুত্রে, আমি তোমার কাছে ভিক্ষা চাই, মাটির নিচে নিয়েও আপনার ছেলেরা রাখতে পারবেন না। আমি তো মনে করি এই ধরনের লোক দুনিয়াতে থাকা উচিত না। শাহেদের এমন নিষ্ঠুরতার বিচার ও শাস্তির দাবি করেছেন নাগরিক প্রতিনিধিরা। যারা ক্ষতিগ্রস্ত সত্যিকারের তাদের নিকট থেকে অভিযোগগুলো নিয়ে এই শাহেদদেরকে থামানোর জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থাটা সেভাবেই করবেন। ক্ষমতার বলয়ে থেকে নানা অপরাধ করে বেড়াতো শাহেদ। হয়রানির ভয়ে কেউ মুখ খুলত না। রিজেন্ট ঘটনার পর একের পর এক বেরিয়ে আসছে শাহেদের নানা অপকর্মের ঘটনাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেরিয়ে আসছে মোহাম্মদ শাহেদের অপকর্মের ঘটনা।
বারবার নাম পাল্টানোর নেপথ্যে অপকর্ম আর প্রতারণাকে বৈধ করাই ছিল তার উদ্দেশ্য। এমনকি নিম্নবিত্তরাও শাহেদের প্রতারণার হাত থেকে রেহাই পায়নি। মৌ খন্দকারের প্রতিবেদন। প্রতারণার মাধ্যমে দুটি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজ সহ 5টি প্রতিষ্ঠানের মালিক হয়েছে রিজেন্ট হাসপাতালের আলোচিত মোহাম্মদ শাহেদ। র্যাবের অভিযানের পর বেরিয়ে আসছে বিশিষ্ট শাহেদের মুখোশধারী চেহারা। নিম্নবিত্ত পরিবার থেকে শত শত কোটি টাকার মালিক তিনি। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে দাবি করত। সরেজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর তুরাগের হরিরামপুর রিক্সা চালকদের ইউনিয়ন পরিষদের কার্ড করে দিতে প্রত্যেকের কাছ থেকে 2000 টাকা নিত শাহেদ। আর প্রতি মাসে এই অসহায় মানুষদের কাছ থেকে 500 টাকা করে চাঁদা নিত। চাঁদা না দিলে মিলত হুমকি। শাহেদের চাঁদা দেওয়া না দিয়ে এখানে হুমকি দিত, এখানে চাঁদা দেওয়া না। চাঁদাবাজি ছাড়া আর কিছু এটা মনে করি পুরা নির্যাতন করতেছে। এত নির্যাতন করে তো কিভাবে আমরা গাড়ি চালাবো? র্যাব বলছে ব্যাংকের চেক বইয়ে বিভিন্ন ধরনের সাইন ব্যবহার করত শাহেদ। একই ব্যাংকের তার যে অ্যাকাউন্ট যেটা আছে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের স্বাক্ষর সিগনেচার করে সে তাদেরকে পেমেন্ট করত। ফলশ্রুতিতে যখন ব্যাংকের কাছে ওই চেকগুলো উপস্থাপন করা হতো, ওই চেকগুলো কমপ্লিটলি ডিসঅনার করা হতো এবং পরবর্তীকালে তারা যোগাযোগ করলে শাহেদ করিম বলতেন যে আপনারা যদি চান তো মামলা করে টাকা আদায় করতে পারেন। 7 দিন অতিবাহিত হলেও এখনও গ্রেফতার হয়নি শাহেদ। র্যাব বলছে শাহেদ এখনও তাদের নজরদারিতে আছে, তার পালাবার পথ নেই। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এই আদেশ দেন। দুটি পৃথক মামলায় এই আদেশ দেন আদালত। 3,68,00,000 টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করে মাসুদ এন্টারপ্রাইজ। এদিকে শাহেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এই অনুসন্ধান চালানো হবে। মাইক্রো ক্রেডিট এবং MLM ব্যবসার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ, আয়কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগগুলো অনুসন্ধানের আওতায় আসবে। করোনার ভুয়া টেস্টে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ার কাণ্ডে মুখোমুখি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মহামারীকালে টালমাটাল ও দিশেহারা দেশের স্বাস্থ্য খাত। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থায় আরও মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রিজেন্ট ও জেকেজির প্রতারণা কাণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর দায় এড়াতে পারে না। পরিস্থিতি সামাল দিতে না পারলে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। র্যাবের অভিযানের পর লাইসেন্সবিহীন ভুইফোর রিজেন্ট হাসপাতালের অপকর্ম ও অনিয়মের খবর সারা দেশে আলোড়ন তোলে। আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই জেকেজি 15,000 ভুয়া রিপোর্ট দেওয়ার খবর জানাজানি হলে স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশা সামনে আসে। প্রশ্ন ওঠে, করোনা মহামারীর সময়ে কিভাবে রিজেন্ট ও জেকেজি দায়িত্ব পেল, দায় কার? কিন্তু নমুনা পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রমে ওই দুটি প্রতিষ্ঠানকে যুক্ত করা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এখন দ্বন্দ্বে জড়ায়। তাদের দ্বন্দ্বের নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই করোনা নিয়ন্ত্রণ খাতে প্রতিফলিত হতে শুরু করেছে। আমরা দেখছি দিন দিন টেস্টের সংখ্যা কমে যাচ্ছে। জেকেজি কোম্পানি এবং রিজেন্ট হাসপাতালের মতো কেলেঙ্কারি মানুষের মনস্তত্ত্বে গভীর ক্ষত তৈরি করেছে। রিজেন্ট ও জেকেজির প্রতারণা নিয়ে সমালোচনার মুখে গেল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। অধিদপ্তর বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়। অধিদপ্তরের এই বক্তব্যে ক্ষুব্ধ স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার ডিজি ডাক্তার আবুল কালাম আজাদকে শোকজ করে এবং 3 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। কার ক্ষমতা কতখানি, এই ক্ষমতার যে প্রদর্শনীর কারণে এই ফাঁক দিয়েই দুর্নীতিবাজ এবং যারা এই মহামারীর সময় মানুষের দুর্দশাকে পুঁজি করে ব্যবহার করতে চায়, তারা এই সুযোগে তাদের অবস্থানটা তারা পাকাপোক্ত করেছে, যার মাত্র 2টো উদাহরণ আমাদের সামনে এসছে, আরো আছে। এই মহামারীর মধ্যে এই যে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হলো, এতে আমাদের দেশের জনসাধারণের স্বাস্থ্যগত দিকে ক্ষতি হয়ে যাবে। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে হস্তক্ষেপ করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, দুটি প্রতিষ্ঠানের দুর্নীতি ও প্রতারণার দায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এড়াতে পারে না। যে দুর্নীতি
যে দায় এটি স্বাস্থ্য অধিদপ্তরকেও নিতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে। একটি পূর্ণাঙ্গ তদন্ত করে 7 দিনের মধ্যে রিপোর্ট পেশ করবেন এবং সেই অনুযায়ী প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যর্থদের সরিয়ে দেওয়ারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য খাতের প্রায় 2,500 কোটি টাকা দুর্নীতির বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে 11টি। অধিকাংশ অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করার পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক। আর দুদক সচিব বলছেন, তদন্তে যার নামই আসুক নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সরকারি মেডিকেল হাসপাতালে রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট। যন্ত্রপাতি কেনাকাটা থেকে করোনা ভাইরাস মোকাবেলার সুরক্ষা সামগ্রী সরবরাহেও হয়েছে দুর্নীতি। দুদকের তথ্য অনুযায়ী গত 17-18 ও 18-19 অর্থ বছরে দেশের বেশ কয়েকটি সরকারি হাসপাতালের যন্ত্রপাতির কেনাকাটায় দুর্নীতি হয় প্রায় 2,500 কোটি টাকা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে। দুদক সচিব বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছে এবং তথ্য পেলেই তারা সেটি অনুসন্ধান করতে। এক্ষেত্রে নানা অনিয়মে যারা জড়িত তাদের পেছনে কারা রয়েছে তাদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক। পরিকল্পিত দায়িত্ব আছে সেটা প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি, এবং সেখানে যদি দেখা যায় যে এই যে যোগসাজশ, এটা হচ্ছে মূল বিষয়টা, যারা প্রশাসনে যারা জড়িত, স্বাস্থ্য প্রশাসনের মন্ত্রণালয়ে তাদের একাংশে যোগসাজশ রয়েছে, প্রভাবশালীগণ, কাজেই কান টানলে মাথাটা আসতে হবে। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম নিয়ে 11টি মামলা সহ বেশ কয়েকটি অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বর্ণচোরা সেজে যারা অর্থ সম্পদ বৃদ্ধির চেষ্টা করে দলের ভাবমূর্তি বিনষ্ট করবে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওবায়দুল কাদের বলেন, দলের নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেয়া হবে না। বিএনপিকে ধ্বংস করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। তাদের দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, তাদের মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতি বিএনপিকে জনগণের কাছে ক্রমেই অপ্রাসঙ্গিক করে তুলছে। কথায় কথায় মির্জা ফখরুল সাহেব মন্ত্রীদের পদত্যাগ দাবি করেন, কিন্তু আন্দোলন ও নির্বাচনে বারবারে ব্যর্থতার জন্য বিএনপির টপ টু বটম নেতৃত্বকেই পদত্যাগ করা উচিত। রিজেন্ট ও জেকেজির নেপথ্যের গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে করোনা প্রতিরোধে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই প্রশ্ন তোলেন। লাসফার্মার কাকরাইল শাখা থেকে প্রায় 40 লাখ টাকার 80 প্রকারেরও বেশি অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র্যাব ও গোয়েন্দা সংস্থা এনএসআই। 7 কর্মীকে 29 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার বিকেলে মোবাইল কোর্ট সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এনএসআই কর্মকর্তারা। তারা জানান, অনুমোদনহীন ওষুধ ও ইনজেকশন মজুদ ছিল লাসফার্মার কাকরাইল শাখায়। ওষুধগুলোর রাজস্ব পরিশোধের নথি এবং যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি লাসফার্মা। ওষুধগুলোর অধিকাংশই তারা আমদানি করেছেন লাগেজ পার্টির মাধ্যমে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে। দেশে করোনায় মারা গেছেন আরও 39 জন। এতে মোট প্রাণহানি দাঁড়ালো 2391 জনে। 24 ঘন্টায় আরও 3099 জন করোনা শনাক্ত হয়েছেন। মোট সংখ্যা দাঁড়িয়েছে 1,86,174 জনে।
দেশে করোনা শনাক্তের 128তম দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আর নতুন 4,703 জন সহ মোট সুস্থ হয়েছেন 98,317 জন। পরীক্ষা হয়েছে 12,423টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,703 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন এবং এ পর্যন্ত 2,391 জন। করোনার প্রকোপে বিশ্বজুড়ে একদিনে রেকর্ড 2,30,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 5,73,000 ছাড়ালো। আর মোট আক্রান্ত 1,31,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 58,359 জন, মৃত্যু হয়েছে 380 জনের। ভারতে একদিনে আক্রান্ত হয়েছে 29,000 মানুষ, মারা গেছে 500 জন। তবে আশার বিষয়, আরেক সম্ভাব্য টিকার হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। একই সঙ্গে ভারতও আজ 18 জন ভলান্টিয়ারের ওপর তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের পরীক্ষা শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে। আসন্ন কোরবানি ঈদে 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর বাইরে ঈদুল আজহার ছুটি বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। এ সময় সরকারি সব কর্মকর্তা কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয় 7ই মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণার প্রস্তাব দিলে তা বিবেচনার কথা জানায় মন্ত্রিসভা। মালদ্বীপে বকেয়া বেতন আদায়ে সংঘর্ষে জড়িয়েছেন বাংলাদেশি কর্মীরা। এ ঘটনায় 39 বাংলাদেশিকে আটক করেছে মালদ্বীপ পুলিশ। সোমবার রাতে নিউজ 24-কে টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান। বাংলাদেশি শ্রমিকদের কোনো ধরনের সংঘর্ষে না জড়াতে আহ্বানও জানান তিনি। আজকে মালদ্বীপের কুলুমালেতে এখানে একটা কনস্ট্রাকশন কোম্পানি, সেই কোম্পানিতে প্রায় 700 জন বিদেশি শ্রমিক এবং কর্মচারী রয়েছে। কিছু সংখ্যক বাংলাদেশি আছে, এছাড়া আছে ভারত এবং ইন্দোনেশিয়ার কর্মচারীগণ, শ্রমিকগণ। তারা বেতন ভাতা সঠিকভাবে পাচ্ছিল না। এই বিষয়টা নিয়ে বিক্ষোভে আয়োজন করে তাদের কোম্পানির গেটের বাইরে। তো সময় পুলিশ তাদেরকে বাধা দিলে পুলিশের সাথে তাদের কিছুটা সংঘর্ষ হয় এবং তার পরবর্তীতে পুলিশ বেশ কিছু সংখ্যক, আনুমানিক প্রায় 40 জন, তাদেরকে আটক করেছে বলে আমরা মিডিয়া মারফত জানতে পেরেছি। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো ঢাকার ব্রিটিশ হাই কমিশনের ভিসা প্রসেসিং সেন্টার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত পেলেই চালু হবে ভারতের ভিসাও। আর অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিশ্বের সাথে তাল মিলিয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে করোনাকালে আগত ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করল বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। করোনায় থমকে যাওয়া বৈশ্বিক অর্থনীতি সচল করতে এরই মধ্যে বর্ডার উন্মুক্ত করেছে পৃথিবীর বিভিন্ন দেশ। অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও একে একে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। বিদেশ ভ্রমণ ইচ্ছুদের এখন একটাই প্রশ্ন, রাজধানীর কূটনৈতিক পাড়া খুলবে কবে? কবে শুরু হবে বিভিন্ন দূতাবাসের ভিসা প্রদান সেবা? করোনা মহামারীর মধ্যে বুধবার প্রথম ঢাকার ইউকে ভিসা প্রসেসিং সেন্টার পুনরায় চালু করল ব্রিটিশ হাই কমিশন। এখন থেকে যুক্তরাজ্য ভ্রমণ ইচ্ছুক যে কেউ ভিসার জন্য আবেদন করতে পারবেন। যারা ভিসা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অথবা এর আগে মনে করেন যে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন অথবা যারা এর আগে অ্যাপয়েন্টমেন্ট পাননি বা ডেট পাননি কাগজপত্র জমা দেওয়ার, আজকে থেকে ওনারা দিতে পারেন। স্বাস্থ্যবিধি মানাটাই আসলে এখন একটা পরিবর্তন। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যে দেশটি ভ্রমণ করে তা হলো ভারত। ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ জানায় তাদের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় ভিসা সার্ভিস চালু হবে।
এদিকে অর্থনীতির স্বার্থে পৃথিবীর যে কোনো দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য করোনাকালীন অন অ্যারাইভাল ভিসা চালু করেছে বাংলাদেশ সরকার। আমরা যে কোনো দেশ থেকে অন অ্যারাইভাল যদি ব্যবসা করার জন্য ব্যবসার ডকুমেন্ট নিয়ে আসতে হবে, কিংবা যদি এখানে ইনভেস্ট করতে চায় তাহলে আমরা অবশ্যই ওয়েলকাম করব। তাদের ক্ষেত্রে আমার এই 14 দিনের কোয়ারেন্টাইন, আমরা এগুলো অন্যান্য দেশ যেহেতু এই ধরনের লোকদের এক্সেপশন করেছে, হ্যাঁ বাইরে রেখেছে, আমরা কারণ সে নেগেটিভ নিয়ে আসতেছে। বাংলাদেশিদের নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়া, সৌদি সহ আরও অনেক দেশ ভ্রমণের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট ও ভিসা সার্ভিস চালু না হয় ভ্রমণ করতে পারছে না তারা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে প্রথমবারের মতো একটি পার্সেল ট্রেন বাংলাদেশের বেনাপোলে এসে পৌঁছেছে। ট্রেনটিতে ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রায় 384 টন শুকনো মরিচ পাঠিয়েছে। ওই ট্রেন মোট 16টি উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন পার্সেল ভ্যান সংযুক্ত আছে। বিশেষ পার্সেল এক্সপ্রেসটি ভারতের গুন্টুরের রেড্ডিপালেম থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত 1372 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে। ফলে পরিবহন ব্যয় সড়ক পরিবহনের তুলনায় অনেকটা সাশ্রয়ী হয়। 2020 সালের মার্চ থেকে কোভিড-19 সম্পর্কিত বিধিনিষেধের কারণে দুদেশের মধ্যে পরিবহন পরিষেবা ব্যাহত হওয়ায় ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে তার প্রভাব পড়ে। এ কারণে ভারতীয় হাইকমিশন সাপ্লাই চেইন নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে ভারত বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজতর করার প্রস্তাব দিয়েছিল। এই পার্সেল ট্রেন পরিষেবা উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বগুড়া 1 ও যশোর 5 আসনের স্থগিত থাকা উপনির্বাচনের ভোট গ্রহণ আজ মঙ্গলবার সকাল 9টা থেকে একটানা বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় এরই মধ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীরা। তবে করোনাকালে এই নির্বাচন ঘিরে ভোটারদের নেই তেমন আগ্রহ। জেলা নির্বাচন অফিসার বলছেন, স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। গেল 21 জানুয়ারি ইসমত আরা সাদেকের মৃত্যুতে যশোর 6 আসন শূন্য হয়। সংসদীয় আসন শূন্য হওয়ার 180 দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতার নিয়ম রয়েছে। এ কারণে আগামী 14 জুলাই উপনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। দখলদারকে দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে সংসদ সদস্য হোক বা মন্ত্রী হোক। পাওয়ার প্ল্যান্ট যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে নদী দখল করার জন্য পাওয়ার প্ল্যান্ট প্রকল্প দেওয়া হয়নি বলে সরকার দলীয় এক সংসদ সদস্যের দিকে হুঁশিয়ারি উচ্চারণ করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুড়িগঙ্গা থেকে বিরুলিয়ার দখলমুক্ত এলাকা পরিদর্শন এবং বৃক্ষরোপণ শেষে তিনি এসব বলেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। কিছুদিন আগেও যে বুড়িগঙ্গা ছিল চরম নোংরা এবং নদীর তীরবর্তী দখলে বিপর্যস্ত, তার বর্তমান চিত্র এটি। নদী ফিরে পেয়েছে তার প্রাণ, পানি ফিরে পেয়েছে তার রং, বদলে গেছে নদীর চারপাশ। দৃশ্যমান দখলমুক্ত সীমানা পিলার। এত কিছুর পরও কিছু কিছু এলাকায় দেখা মিলে নদীর পাশ ঘেঁষে ময়লা ফেলার উৎসব, যার বেশিরভাগই বুড়িগঙ্গার পাশেই। সোমবার সকালে সরজমিনে দখলমুক্ত এলাকা পরিদর্শনে যান নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌপথে বুড়িগঙ্গা থেকে শুরু করে বসিলা হয়ে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে মন্ত্রী ঢাকার সরকারদলীয় এক এমপিকে ইঙ্গিত করে বলেন, পুনরায় যদি কেউ নদীর তীর পুনর্দখলের চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদী দখল করে পাওয়ার প্ল্যান্ট করবে এরকম কোনো কারোর সঙ্গে আমাদের চুক্তি হয়নি। যেখানে সরকারের পর্যায় থেকে যেখানে চিহ্নিত করা হয়েছে সেই চিহ্নিত জায়গায় যদি কেউ পুনর্দখল করে সেটা আরো বড় ধরনের অপরাধে সংগঠিত হবে। আমি নিশ্চিতভাবে আমি জানি দেশরত্ন শেখ হাসিনার এই দেশ পরিচালনায় এত দুঃসাহসিকতার পরিচয় কেউ দিবে বলে আমি মনে করি না। শুধু ঢাকার চারপাশে নয়, ঢাকার ভেতরেও নৌপথে চলাচল হবে। একই সাথে 2024 সালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর দুধার মুক্ত করার ঘোষণা করেন খালিদ মাহমুদ চৌধুরী। দুই ধারে আমাদের যে সীমানা পিলার ইতিমধ্যে দৃশ্যমান হয়ে গেছে এবং আমাদের অনেক জায়গায় কিওয়াল তৈরি কাজ চলছে, ওয়াকওয়ে কাজ চলছে, এগুলো কাজ চলমান আছে। ঢাকার মধ্য দিয়েও শহরের মধ্য দিয়েও নৌ চলাচল করা সম্ভব বলে আমি মনে করি।
উচ্ছেদ অভিযানের 90% কাজ সম্পন্ন হয়েছে। বুড়িগঙ্গা সহ নদীগুলো ঘিরে বাকি খালগুলো উদ্ধার করে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টির কারণে বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উত্তরাঞ্চল পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। পানিবন্দী হয়ে পড়ছে লাখ লাখ মানুষ। বানভাসীদের অভিযোগ, মানবেতর জীবনযাপন করলেও এগিয়ে আসেনি কেউ। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা সহ বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। আমরা 4 দিন ধরে মনে কর বাঁধে আছি। বাড়িঘর টলে গেছে আর আমি তাসি ভাস হয়ে গেছি। কুড়িগ্রামের নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে চর ও নিম্নাঞ্চলের 1.5 শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 65,000 মানুষ। ঘর বাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তা ও বাঁধের উপর। বানভাসীরা বলছেন, প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বন্যার কারণে দুর্ভোগ বেড়েছে তাদের। পানির সমস্যা, মানুষের থেকে পানি আনিয়ে খাওয়া লাগে। আমরা না করতে পারি না, খুব কষ্টের উপর চলতেছি। সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় দফা বন্যায় বিভিন্ন উপজেলায় পানিবন্দী লাখো মানুষ। বিভিন্ন সড়কে পানি ওঠায় জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ত্রাণ সামগ্রী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বন্যা কবলিতরা। ইনকাম নাই, মানুষের রোজগার নাই, এখন যে বন্যার যে পরিস্থিতি, মরার উপরে খরার গা। খুব অভাব, আমরা চলতে পারতেছি না, সংসার চালাতে পারতেছি না, লোকগুলো নিয়ে খাইতে পারতেছি না। এদিকে সিলেটে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও সদর উপজেলা সহ বিভিন্ন নিম্নাঞ্চল। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর 6টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার 13টি গ্রাম প্লাবিত হয়েছে। একদিকে করোনার প্রাদুর্ভাব, তার উপর এ দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী কয়েক হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড থেকে যে সংস্কার করা হয়েছে, এটা বরং আরো আগে শক্ত জায়গাটাকে নরম করে দেওয়া হয়েছে। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বৃদ্ধির ফলে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার অন্তত 20টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যা ও নদী ভাঙনের হাত থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় স্থায়ী সমাধানে কাজ করছে সরকার। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নদী শাসন ও ড্রেজিং আর বাঁধ নির্মাণে কিছু প্রকল্প গ্রহণের পাশাপাশি ভাঙনপ্রবণ এলাকায় আরও প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। গেল কদিনে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পূর্ব ও উত্তরাঞ্চলের অনেক জেলায় আবারও দেখা দিয়েছে বন্যা। মাঝে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারী বর্ষণে আবারও বেড়েছে দেশের প্রধান নদ নদীর পানি। কোনো কোনো পয়েন্টে তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। 2 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যায় দিশেহারা বানভাসী। এই করোনা ভাইরাসের মধ্যেই এপ্রিলের 19 তারিখ থেকে সারা বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের হাজার হাজার শ্রমিক সেগুলো স্বাস্থ্যবিধি মেনে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কাজ করে যাচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতির সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। উত্তরাঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া যাচ্ছে ভাঙনের খবর। নদীগর্ভে বিলীন হয়েছে কৃষিজমি। উপমন্ত্রী বললেন, স্থায়ী সমাধানের কথা। বাঁধগুলোকে উঁচু করতে হবে, প্রশস্ত করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, নদী শাসন করতে হবে, নদীতে ড্রেজিং করতে হবে এবং করে স্থায়ীভাবে বাংলাদেশের মানুষ যেন নদী ভাঙনের হাত থেকে এবং বন্যার হাত থেকে রক্ষা পায়। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আগে নির্ধারণ করেছি এবং সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যায়ক্রমিকভাবে স্থায়ী প্রকল্প বেশ কিছু জায়গায় নেওয়া হয়েছে। গেল বছরও ভাঙনের জন্য ঝুঁকিপূর্ণ স্থান ছিল 20টি। সরকারি গৃহীত প্রকল্পের কারণে চলতি বছর 5টি কমেছে বলে জানান উপমন্ত্রী। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য। এসব বর্জ্যের সাথে ভেসে আসছে মরা কাছিমো।
তবে সৈকতে কিভাবে এসব বর্জ্য আসছে তা এখনও জানা যায়নি। কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার বলছে, বিদেশি জাহাজ থেকে সমুদ্র সীমায় এই বর্জ্য ফেলা হয়ে থাকতে পারে, পরে ঢেউয়ের সাথে তা সৈকতে ভেসে আসে। বর্জ্য ভেসে আসার কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এবারে প্রবাস প্রসঙ্গ। সালের হজের পূর্ব প্রস্তুতি শুরু হয়েছে। সীমিত পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া হজে অংশ নিতে সৌদি আরবে বসবাসরত 160টি দেশের নাগরিকরা অনলাইনে আবেদন করেছেন। হজ যাত্রীদের দেওয়া হবে বিশেষ স্মার্ট কার্ড। হজের সময় অনুমতি ছাড়া মিনা, আরাফা এবং মুজদালিফায় প্রবেশ করলে 10,000 সৌদি রিয়াল জরিমানার আইন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল আমিন। করোনা পরিস্থিতির মাঝেও 2020 সালের হজের পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। হজের মতো একটি বিশাল সমাবেশে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বিদায় এই বছর বহির্বিশ্ব থেকে কোনো হাজিকে আগমন করার সুযোগ দেওয়া হয়নি। তবে সৌদি আরবে বসবাস করছেন এমন বিদেশি নাগরিক এবং সৌদি নাগরিকদের সমন্বয়ে সীমিত পরিসরে মানুষদের নিয়ে হজ করার একটি পরিকল্পনা সৌদি সরকার নিয়েছে। তো ইতিমধ্যে সৌদি আরবে আছেন এমন 160টি দেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত 10 জুলাই ছিল নিবন্ধনের শেষ দিন। তো এখন যারা আবেদন করেছিলেন তারা অনলাইনে জানতে পারছেন তিনি হজ করার জন্য নির্বাচিত হয়েছেন কি না। তো এই বিষয়ে কিন্তু সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয় বেশ কিছু নির্দেশনা দিয়েছে। তাছাড়া সৌদি আরবের রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সিডিসি কিন্তু হজকে সুন্দর এবং নির্বিঘ্ন করতে এবং যাতে করোনা মহামারী সেখানে কোনোভাবে ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যাপারে কিন্তু বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছে। তারা পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম কিছু জানিয়েছে এবং তারা বলেছে হজকে কেন্দ্র করে তারা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। তার মধ্যে বলা হয়েছে যে এইবার যারা হজে অংশ নেবে তাদেরকে একটি বিশেষ ব্যাগ দেওয়া হবে। সেই ব্যাগে জায়নামাজ, স্যানিটাইজার, মাস্ক এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী যেগুলো সেগুলো দেওয়া হবে এবং হাজিরা চলাচল করেন এমন প্রত্যেকটি পয়েন্টে কিন্তু জমজমের পানি সরবরাহ করা হবে। তাছাড়া হাজিদের যাতায়াতে এবং মিনা, আরাফা, মুজদালিফায় সবার ক্ষেত্রে 2 মিটার দূরত্ব বজায় রাখার জন্য তারা একটি নির্দেশনা জারি করেছে। তাছাড়া বলা হয়েছে যে মিনার যে আবাসিক হোটেলগুলো রয়েছে সেগুলোতে হাজিদের রাখার একটি ব্যবস্থা করা হবে এবং আরাফা এবং মুজদালিফায় হাজিদেরকে আলাদা আলাদা রাখার ব্যাপারে তারা পরিকল্পনা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং সেখানে বলা হয়েছে একজন হাজি থেকে আরেকজন হাজিদের দূরত্ব হবে 9 মিটারেরও কিছু কম। তাছাড়া আরেকটি ঘোষণায় বলা হয়েছে যে এইবারের কেউ যদি অনুমতি ছাড়া মিনা, আরাফা, মুজদালিফায় প্রবেশ করেন তাহলে তাকে 10,000 সৌদি রিয়াল জরিমানার মুখোমুখি হতে হবে। এই কাজটি যদি কেউ দ্বিতীয়বার করে তাহলে সে জরিমানার পরিমাণ হবে দ্বিগুণ। তো সৌদি সরকার চাচ্ছে যে এই করোনা পরিস্থিতির মাঝেও সুন্দর একটি হজ ব্যবস্থা সম্পন্ন করার জন্য জুলাইয়ের শেষ দিকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এটি আগস্টের 2 তারিখ চাঁদ দেখা সাপেক্ষে সেই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং এই বছর যারা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বা করোনার উপসর্গ আছেন এবং কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত নন এমন ব্যক্তিদেরকে হজে নেওয়ার সিদ্ধান্ত সৌদি সরকার নিয়েছে। তো এই বছর সর্বোচ্চ 10,000 ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নিতে পারবেন। এর মধ্যে 70% বিদেশি নাগরিক এবং 30% সৌদি নাগরিক থাকবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। সৌদি আরবের মক্কার প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী নিজামুদ্দিন দীর্ঘদিন সুনামের সাথে হোটেল ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নিজামুদ্দিনের প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় 1/2 শতাধিক প্রবাসী বাংলাদেশি। কিন্তু একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তার নামে বানোয়াট অপপ্রচার চালাচ্ছেন। রোববার বিকেলে জেদ্দার একটি হোটেলে মক্কা ও জেদ্দার হোটেল ব্যবসায়ীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এইসব অপপ্রচারকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় একটি অভিযোগ দায়ের করেন নিজামুদ্দিন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মক্কার হোটেল ব্যবসায়ী নাসির উদ্দিন, কাজী সোহাগ, আলাউদ্দিন, আবু বক্কর লিটন, মনির হোসেন, মোহাম্মদ সুমন, আব্দুল বাকি, বেলাল হোসেন, শাহাদাত হোসেন সহ আরও অনেকে।
ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত 11 জুলাই দিবাগত রাতে বাংলাদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। 12 জুলাই বেলা 2টায় আজিমপুর নতুন কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে প্যারিসে ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে গায়েবী জানাজার নামাজ অনুষ্ঠিত হয় লা শাপেল চত্বরে। নামাজপূর্বক স্মৃতিচারণ করেন ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান শারু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, আয়েবা মহাসচিব কাজী এনায়েতুল্লাহ, উপদেষ্টা শাহজাহান রহমান, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কায়েস, সুনামউদ্দিন খালিক, মিজান চৌধুরী মিন্টু, মোতালেব খান, নজরুল ইসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান সহ আরও অনেকে। কানাডার ক্যালগারির বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির ইয়ুথ ফোরামের উদ্যোগে প্রথমবারের মতো স্টাম্পেড ব্রেকফাস্টের আয়োজন করা হয় বাংলাদেশ সেন্টারে। আর এবারেই প্রথমবারের মতো স্টাম্পেড ব্রেকফাস্টের আয়োজনের সার্বিক দায়িত্ব ছিল ইয়ুথ ফোরাম। এবছর ছিল ক্যালগারির ঐতিহ্যবাহী স্টাম্পেড ব্রেকফাস্টের 108তম আয়োজন। এই আয়োজনের সঙ্গে আরও যুক্ত হয় মিডওয়ে গেমস, ঘোড়া দৌড়, অদ্ভুত ও সুস্বাদু খাবার, লাইভ মিউজিক এবং স্থানীয় দর্শক, ছোট ছোট শিশু কিশোরদের বিভিন্ন রাইড। এই স্ট্যাম্পেড ব্রেকফাস্ট অনুষ্ঠানে স্থানীয়রা ছাড়াও প্রচুর পর্যটকরাও অংশগ্রহণ করে থাকেন। এই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে আতশবাজির ব্যবস্থাও ছিল। পৃথিবীর সবচেয়ে বড় রেডিও শো ক্যালগারি স্ট্যাম্পিড 1912 সাল থেকে শুরু হয়ে বহু বছর ধরে কানাডায় উদযাপিত হয়ে আসছে। তবে করোনা ভাইরাসের মহামারীর কারণে 2020 সালে আন্তর্জাতিকভাবে এই উৎসব উদযাপন করা সম্ভব না হলেও স্থানীয়ভাবে ছোট পরিসরে হলেও এই ঐতিহ্যবাহী ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে করোনা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র সরে গেলেও সংস্থাটির প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ক্যারিবীয়, ল্যাতিন আমেরিকা ও ইউরোপের 18টি দেশ। রোববার এক ভিডিও কনফারেন্সে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনাও দেশগুলোর শীর্ষ নেতারা। এদিকে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাহীন নানা সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতিকে ক্রমেই আরও ভয়াবহ করে তুলছে বলে অভিযোগ মার্কিন বিশেষজ্ঞদের। আসমাতুল ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র সহ করোনায় বিপর্যস্ত এখন পুরো বিশ্ব, যেখানে অনেকটাই স্বস্তিতে রয়েছে চীন। আর এসব ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে নানান অভিযোগ এনে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা আগামী বছরের জুলাই থেকে কার্যকর হবে। আর যুক্তরাষ্ট্রের মতো এমন বড় অর্থদাতা দেশ সংস্থাটি ছেড়ে যাওয়ায় বেশ মুশকিলে পড়েছে WHO। আর এমন সময় সংস্থাটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, ব্রাজিল, চিলি, কোস্টারিকা সহ ক্যারিবীয়, লাতিন আমেরিকা ও ইউরোপের মোট 18টি দেশ। রোববার এক ভিডিও কনফারেন্সে এই সমর্থন জ্ঞাপন করেন দেশগুলোর শীর্ষ নেতারা। সেই সঙ্গে মহামারী মোকাবেলায় সংস্থাটির প্রশংসাও করেন তারা। এছাড়াও যুক্তরাষ্ট্রের WHO ছাড়ার সিদ্ধান্তের সমালোচনাও করেন শীর্ষ নেতারা। অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজ দেশে করোনা মোকাবেলায় ব্যর্থতার দায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর চাপাচ্ছেন। বৈশ্বিক এ মহামারী রোধে যখন সবাই একসঙ্গে কাজ করতে চাইছে, সে সময় ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে মার্কিনীদের চরম মাশুল গুনতে হতে পারে বলেও সতর্ক করেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার জন্য ট্রাম্প প্রশাসনকে দুষছেন দেশটির বিশেষজ্ঞরা। অনভিজ্ঞ মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাহীন সিদ্ধান্ত দেশটিকে করোনার গভীর খাদে ফেলে দিচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল CNN। আসমাতুলি, নিউজ 24। এবারে খেলার খবর। তীর ধনুককে সাথী করেই চলেছেন স্বপ্নের পথে। লাল সবুজের পতাকাকে ক্রিকেট ছাড়াও আর্চারির মাধ্যমে চিনিয়েছেন বিশ্ববাসীর কাছে। তিনি হলেন দেশ সেরা আর্চার রোমান সানা। করোনার পর আবারও শুরু হচ্ছে অনুশীলন, লড়বেন স্বর্ণজয়ের আশা নিয়ে টোকিও অলিম্পিকে। কেমন করে প্রস্তুত করছেন নিজেকে, প্রস্তুতির সর্বশেষ জানিয়েছেন গালিব ইবনে রিয়াজ।
স্তব্ধ পৃথিবী, করোনার কারাগারে বন্দি মানব জাতি। ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে চলছে করোনাকে জয় করার যুদ্ধ। সবকিছু ঠিক থাকলে এখন হয়তো অলিম্পিক জয় করতে টোকিওতে থাকতেন বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী রোমান সানা। কিন্তু করোনার কারণে পিছিয়ে যাওয়া অলিম্পিক মানসিক প্রস্তুতিকে ব্যাঘাত ঘটালেও মাঠের প্রস্তুতির সময়কে দিয়েছে বাড়িয়ে। দেশসেরা গলফার সিদ্দিকুরের পর সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া রোমান সানার কেমন কাটলো ঘরবন্দি জীবন, কিংবা মানসিকভাবে বিপর্যস্ত নাকি সময়কে কাজে লাগিয়ে সানিয়েছেন তীরধনুককে? তো আমরা যেহেতু বাসাতে আছি, আপনারা সকলেই জানেন, তো ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার পাশাপাশি আমাদের অত্যন্ত চমৎকার বলবো যে একটা খুশি সংবাদ যেটা হচ্ছে আমাদের ধনুক সেটটি অলরেডি আমরা পেয়েছি এবং 10 দিন ধরে আমরা প্র্যাকটিস করছি। এর জন্য আমরা ধনুকের থেকে যে আমাদের দূরত্বটা বেড়ে গিয়েছিল, এখন আমরা ধনুক থেকে করছি রেগুলারলি, কোচের সাথে অনলাইনে প্র্যাকটিস হচ্ছে। তো সেজন্য আমরা যদি ধনুকের সাথে কানেক্টেড না থাকতো তাহলে মেবি আমরা মাঠে যে মিনিমাম 3 মাস লাগতো আমাদের। যেদিন থেকে হাতে তুলেছেন তীরধনুক সেদিন থেকেই স্বপ্ন বুনেছেন উড়াল দিবেন আকাশে। সুযোগটাও গড়েছেন নিজ যোগ্যতায়। এখন শুধু সেই পথ ধরে নিজেকেও ছাড়িয়ে যাওয়ার সময়। তীক্ষ্ণ দৃষ্টি আর লক্ষ্যবস্তুতে তীরের হানাটা সময় মতো দিতে পারলেই বাস্তব হবে বিশ্বজয়ের গল্পটা। সেইভাবেই কাজ করে যাচ্ছি এবং একটা সুখবর যেটা আছে, আমরা অতি শীঘ্রই মাঠে ফিরবো, আর সেটা ফিরলে আমাদের জন্য ভালো হবে। সেই অলিম্পিকে টার্গেট রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং 1 বছর আমার হাতে টাইম আছে। তাই মনে করি ইনশাআল্লাহ এই 1 বছর কঠোর পরিশ্রম করে নিজেকে সেই যোগ্যতায় নিয়ে প্রস্তুত করে ইনশাআল্লাহ দেশকে একটা বেস্ট রেজাল্ট উপহার। অদৃশ্য করোনা তুমি রুখে দিলে খেলাধুলার ব্যস্ততা, তবে আশার কথা অল্প দিনের মধ্যেই আবারও অনুশীলনে ফিরবেন রোমান সানা। গালিব নেরিয়াজ, নিউজ 24। রোমান সানার জন্য শুভকামনা। আর তারপর শেষ করব এখনকার সংবাদ শিরোনাম দিয়ে। করোনায় মারা গেলেন বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল। রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া। আজ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন। 3 দিনের রিমান্ডে ডাক্তার সাবরিনা শাহেদের প্রতারণার তালিকা উন্মুক্ত। নৃশংসতায় নিঃস্ব এক পরিবার, রেহাই পায়নি নিম্নবিত্তরাও। রিজেন্ট জেকেজির ইস্যুতে মুখোমুখি মন্ত্রণালয় ও অধিদপ্তর। স্বাস্থ্য খাতের বাকি শাহেদ সাবরিনাদেরও দ্রুত চিহ্নিত করার আহ্বান। দেশে আজও করোনায় 39 মৃত্যু। বিশ্বে সংক্রমণের রেকর্ড গড়ছে প্রতিদিন। ভারত ও অস্ট্রেলিয়ায় সম্ভাব্য টিকার হিউম্যান ট্রায়াল শুরু। বিনিয়োগকারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু বাংলাদেশের। খুলল ঢাকার ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার। শিগগিরই খুলছে ভারতও। উত্তর পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতি। অথই পানিতে বিপুল জনপদ। হাওরে ত্রাণের জন্য হাহাকার। নানা পদক্ষেপের দাবি প্রশাসনের। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল বর্জ্য ও মরা কাছিম। বিষাদময় পরিবেশ। সন্দেহের তীর বিদেশি জাহাজের দিকে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য।